এই মুহূর্তে আমরা এনজেপি থেকে মিরিকের পথে। পাহাড়ের কোলে এই মিরিক লেক খুব সুন্দর। মানেভাঞ্জনে আজকে আমাদের রাত্রিবাস। মানেভাঞ্জন থেকে সন্দাকফুর পথে আমরা এসে পৌঁছালাম চিত্রে। এই টুমলিংয়ে বাঁ হাতে নেপাল আর এই রাস্তাটা ইন্ডিয়া। এখান থেকে সন্দাকফু আর মাত্র 9 কিলোমিটার। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সন্দাকফুতে। প্রচণ্ড জোরে হাওয়া চালাচ্ছে, হাত টাত পুরো জমে যাচ্ছে। সন্দাকফুতে আমরা সাক্ষী রইলাম এক অসাধারণ সূর্যোদয়ের। ক্ষণিকের জন্য মেঘ কেটে গেল আর সম্পূর্ণ স্লিপিং বুদ্ধা রেঞ্জ আমাদের সামনে দৃশ্যমান। গুড ইভিনিং। আজ 22শে মে 2026। গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে। কটা দিন একটু এখন পাহাড়ে কাটিয়ে আসলে মন্দ হয় না বলুন। তো চলুন আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে প্রথমে সন্দাকফু, তারপর দার্জিলিং। এই মুহূর্তে আমরা ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল নৈহাটি লোকালে বসে আছি। আজকে যাওয়াটা একটু অন্যরকমভাবে আমরা যাচ্ছি এখান থেকে এখন নৈহাটি থেকে আমাদের রিজার্ভেশন করা আছে 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, নৈহাটি থেকে নিউ জলপাইগুড়ি অবধি। এই ট্রেনটাতেও আমাদের প্রথম যাওয়া এবং এই রুটটা দিয়েও প্রথম যাওয়া। এই ট্রেনটা নৈহাটি থেকে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে, নসিপুর ব্রিজ হয়ে, আজিমগঞ্জ হয়ে, ফারাক্কা হয়ে, মালদা হয়ে এনজেপি যায়। তো চলুন আমাদের সাথে থাকুন আর এই জার্নিটা, এই ট্যুরটা ভার্চুয়ালি এনজয় করতে থাকুন। আর এই দিকে আমার মিসেস আর মেয়ে বসে আছে। সময় 9:45 আর ঠিক শিডিউল টাইমে ব্যান্ডেল নৈহাটি লোকাল ব্যান্ডেল থেকে ছাড়লো। আমাদের ট্রেন এখন ব্যান্ডেল স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন ব্যান্ডেল নৈহাটি লোকাল 9 কোচের ট্রেন ছিল তখন এই প্ল্যাটফর্মটা থেকে ছাড়তো, কিন্তু এখন যেহেতু সব 12 কোচের ট্রেন, এই প্ল্যাটফর্মটায় কোনো প্যাসেঞ্জার ট্রেন অ্যাকোমোডেটেড হয় না। আমাদের ট্রেন হুগলিঘাট স্টেশন ছাড়লো। এবার আমরা গঙ্গা পেরিয়ে উত্তর 24 পরগনায় প্রবেশ করব। গঙ্গার ওপারের প্রথম স্টেশন হচ্ছে বরিফা, তারপরেই হচ্ছে নৈহাটি। প্র্যাকটিক্যালি ব্যান্ডেল থেকে নৈহাটি অ্যারাউন্ড 15-20 মিনিটের রান। আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল শিডিউল টাইম 10:05 আমাদের নৈহাটি পৌঁছে দিয়েছে। এখন নৈহাটিতে একটা দীর্ঘ অপেক্ষা, প্রায় 2 ঘন্টা 20 মিনিটে। আমাদের ট্রেনটা শিয়ালদা থেকে আসবে 11:40 ছাড়বে, আর নৈহাটিতে শিডিউল টাইম হচ্ছে রাত্রি 12:23। আর একটা ট্রেন ব্যান্ডেল থেকে নৈহাটি ছিল 11:25 রাত্রিবেলায়, কিন্তু আমরা রিস্ক নিলাম না। ওটা লাস্ট ট্রেন, কোনো কারণে যদি কিছু টেকনিক্যাল প্রবলেম হয় বা কোনো কারণে যদি ট্রেনটা ক্যান্সেলড হয় তাহলে আমাদের যাওয়াটাই পুরো গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এখন আমরা নৈহাটি স্টেশনে ওয়েট করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। তো আমরা এখন অপেক্ষা করি। সময় এখন প্রায় রাত্রি 12:10, তার মানে ক্যালেন্ডার ডেট ওয়াইজ 23 তারিখ হয়ে গেছে। নৈহাটি স্টেশন পুরো শুনশান। আমরা দাঁড়িয়ে আছি হামসফর এক্সপ্রেসের অপেক্ষায়। আর এই দেখুন চারিদিকটা পুরো শুনশান একদম। এক্ষুনি শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারটা অ্যানাউন্স করলো, যেটা রাতের লালগোলা প্যাসেঞ্জার, ওটা 6 নম্বরে দিয়েছে। তো আশা করছি আমাদের ট্রেনটা 3-এই দেবে। এই 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসে 15টা এসি স্লিপার ছাড়াও এখন 3টে নন এসি স্লিপার ক্লাস কোচও আছে, আর 2খানা ব্রেক ভ্যান কাম জেনারেটর কার। এছাড়া এই ট্রেনে একটি প্যান্ট্রি কারও আছে। এইটা কোচ B8, আমাদের হচ্ছে B9। চটপট গিয়ে আমাদের B9-এ উঠতে হবে। চলো ওঠো ওঠো, চটপট ওঠো। ওঠো বাবু ওঠো, ওঠ ওঠ।
ট্রেন তার নির্দিষ্ট সময় 12:25 নৈহাটি থেকে ছেড়ে দিয়েছে, আর এবার আমাদের শোয়ার প্রস্তুতি চলছে। গুড মর্নিং, এখন সকাল 5:10 আর ট্রেন ফারাক্কা স্টেশন ছেড়ে এই ফারাক্কা ব্যারেজে উঠছে। ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে 2.24 কিলোমিটার এবং এতে 109খানা লক গেটস আছে। এটা 1975 সালে কমিশন হয়েছিল। এটি মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে কানেক্ট করে। রাতে ঘুম ভালোই হয়েছে, তবে এসিটা খুব চিল ছিল, বেশ ঠান্ডা লাগছিল। এখন প্রচুর জল গঙ্গায় এখানে। 1961 সালে এই ব্যারেজটির কনস্ট্রাকশন শুরু হয় এবং দীর্ঘ 14 বছর পরে 1975 সালে এটি কমিশন হয়। এর আগে ফারাক্কা অবধি একটি ট্রেন আসতো, তারপর বার্জে করে গঙ্গা পেরিয়ে এবার থেকে উত্তরবঙ্গের দিকে আরেকটি ট্রেনে চাপতে হবে। আমাদের ট্রেন মোটামুটি টাইমেই আছে, মালদা শিডিউল টাইমেই ছেড়েছে। নেক্সট স্টপেজ হচ্ছে শামসি। ঠিকঠাক গেলে 10টার মধ্যেই পৌঁছে যাবে এনজেপি। তারপর আমাদের একটা ইনড্রাইভ দিয়ে গাড়ি আগে থেকেই বুক করা আছে। আমাদের যা প্ল্যান আছে, আমরা মিরিক হয়ে সীমানা ভিউ পয়েন্ট হয়ে গোপালধারা টি এস্টেট দেখে আজকে মানেভাঞ্জন যাব। সময় এখন সকাল 6:56 আর আমাদের ট্রেন মোরলেস নির্দিষ্ট সময়েই অলমোস্ট শামসি পৌঁছলো। শামসির এর শিডিউল টাইম হচ্ছে 6:48, মানে মিনিট আসতে দেরিতে পৌঁছলো। এই 13115 আপ শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, এটি একটি উইকলি ট্রেন। এটি প্রত্যেক শুক্রবার শিয়ালদা থেকে রাত্রি 11:25 ছেড়ে পরের দিন সকালবেলায় এনজেপি হয়ে জলপাইগুড়ি রোড পৌঁছয়। আবার ফিরতি পথে প্রত্যেক শনিবার রাত 8:30 জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি হয়ে পরের দিন সকাল, মানে রবিবার সকালে শিয়ালদা পৌঁছয়। ট্রেনটা বারসইয়ের আগে একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা ইস্যুস হয়েছে, টেকনিক্যাল কিছু ইস্যুস হয়েছে। ড্রাইভার, তারপরে ট্রেন ম্যানেজার সবাই বগিগুলোর চাকা চেক করছে। কোথাও কোনো কারণে মনে হয় কিছু একটা, মানে হুইলে কিছু একটা জ্যাম বা কিছু হয়েছে। লেটস হোপ ফর দ্য বেস্ট যে ট্রেন তাড়াতাড়ি টেকনিক্যাল ইস্যুটা রিজলভ হয় আর স্টার্ট করে। ট্রেনটা আজকে প্রবলেম করে দিল। একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, যেটা বলছিলাম, সেটাকে কোনোরকম করে একটা প্যাচওয়ার্ক করে নেক্সট যে স্টেশনটার নাম হচ্ছে মুকুরিয়া জাংশন। এই মুকুরিয়া জাংশন স্টেশনটা অবধি নিয়ে এসছে। এবার এখান থেকে পুরো প্রবলেম রিজলভ হবে, তারপর ছাড়বে। কখন ছাড়বে কে জানে। যোগবাণী শিলিগুড়ি টাউন ইন্টারসিটি এক্সপ্রেস পেরিয়ে যাচ্ছে। প্রায় 10টা বাজে, এখনও আমরা ওই মুকুরিয়া জাংশনেই দাঁড়িয়ে। এখনও প্রবলেম রিজলভ হয়েছে কিনা বুঝতে পারছি না, তবে একটা স্পেয়ার ইঞ্জিন এলো। এখন ইঞ্জিনের ইস্যু কিনা কে জানে। এখন দেখি এই ইঞ্জিনটা লাগিয়ে এখন ট্রেনটা আবার যায় কিনা বুঝতে পারছি না। মেবি মনে হচ্ছে এই ইঞ্জিনটাই, যে ইঞ্জিন একটা এলো স্পেয়ার, ওইটাই মনে হয় আমাদের ট্রেনটা লাগিয়ে আবার আমাদের ট্রেনটা যাবে। দেখা যাক, লেটস কিপ আওয়ার ফিঙ্গার ক্রসড অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। এর মধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে, আপনাদেরকে শেয়ার করা হয়নি। এই ট্রেনটা না রেক শেয়ারিং আছে শিয়ালদা জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেসের সাথে। ন্যাচারালি এই ট্রেনটা একটা প্যান্ট্রি কার আছে, তো প্যান্ট্রি কারে সকালবেলায় ব্রেকফাস্ট পাওয়া যায়। তো যখন ট্রেনটা আরও ঘন্টাখানেক আগে যখন এখানে দাঁড়িয়েছিল, তো প্যান্ট্রি কারে গেলাম, তো বলছে খাবার সব বিক্রি হয়ে গেছে, নেই। বললাম অর্ডারই তো নিতে এলো না, খাবার বিক্রি হয়ে গেল, ঠিক বুঝলাম না ব্যাপারটা।
প্যান্ট্রি কার আছে, তৎসত্ত্বেও কিন্তু তার ব্রেকফাস্ট দিতে পারলো না। তো যাই হোক, বাড়ি থেকে আনা মুড়ি, ঝুড়ি ভাজা, বাদাম দিয়েই অগত্যা আমাদের ব্রেকফাস্ট আপাতত হলো। আমরা এখনও মুকুরিয়াতেই দাঁড়িয়ে, আর শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উল্টো দিকে শিয়ালদার দিকে চলে গেল। প্রায় 10:20 মতন বাজে, আর কতক্ষণ লাগবে কে জানে। সকালে প্ল্যানটা পুরো ওলট পালট হয়ে গেল। ফাইনালি মুকুরিয়া থেকে ট্রেন ছাড়লো 10:59, মানে 11টাই ধরুন। প্রচুর ডিলেড হয়ে গেছে, 1:30টার আগে কোনো চান্স নেই নিউ জলপাইগুড়ি পৌঁছাবার যা মনে হচ্ছে। এনিওয়ে, কিছু তো করার নেই। ফাইনালি কিষানগঞ্জ থেকে প্যান্ট্রি কারেই অর্ডার দেওয়া লেট ব্রেকফাস্ট আর্লি ব্রাঞ্চ পেলাম। বলা বললো শুধু চিকেন বিরিয়ানি হবে, তো আমরা তাই আনিয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমরা যাতে এনজেপিতে নেমেই বেরিয়ে যেতে পারি আর খাবার জন্য সময় নষ্ট না হয়। খেতে খারাপ করেনি, 2 পিস করে চিকেন দিয়েছে, 1 পট রাইসই বলতে পারেন। দামটা অবশ্যই একটু বেশি নিয়েছে, 180 টাকা করে নিয়েছে। খেতে খুব খারাপ নয়। 12:40 আর আলোয়াবাড়ি রোড ঢুকলো। এটাই এনজেপির আগে লাস্ট স্টপেজ। আমরা এখন কোথায়? প্রায় এনজেপি ঢুকছি। কটা বাজে? প্রায় 1:30 বেজেই গেল। ওই 1:30টাতেই ঢুকবো বলেছিলাম, সে তাই হবে। উল্টো দিকে রাজধানী এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। ফাইনালি দুপুর 1:50 গাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন ঢুকলো। 10:10 টাইম, মানে অলমোস্ট 4 ঘন্টা লেট ঢুকলো। সকালে প্রোগ্রামটা পুরো টপসি টার্ভি হয়ে গেল। এনিওয়ে, আমরা ব্রাঞ্চ সেরে নিয়েছি ট্রেনেই, আর সময় নষ্ট করব না। ইন ড্রাইভ দিয়ে আমাদের গাড়ি বুক করা আছে, একদম বেরিয়ে যাব এখন সোজা মিরিক হয়ে, সীমানা হয়ে, গোপালধারা হয়ে মানিভঞ্জনের উদ্দেশ্যে। এই প্ল্যান আছে। তারপরে উই প্রপোজ, গড ডিসপোজ। এখন দেখা যাক তারপর কি হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বারগুলো রিনাম্বার্ড হয়েছে। 1-এ যেটা ছিল সেটা এখন 1, তারপরেরটা 2। এই আমরা যে প্ল্যাটফর্মটায় নামলাম আর কি, মানে আমাদের শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস যে প্ল্যাটফর্মে এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি, এটা হচ্ছে এখন প্ল্যাটফর্ম নাম্বার 3। চলুন এবার পার্কিংয়ে আমাদের গাড়ি এসে গেছে, কথা হয়ে গেছে, একদম উঠবো আর বেরিয়ে যাবো, আর দেরি করবো না। এ তো দেখে মনে হচ্ছে পুরো কলকাতা চলে এসছে পাহাড়ে যাবে বলে। প্ল্যাটফর্মের অবস্থা দেখুন, ভিড়টা শুধু দেখুন প্ল্যাটফর্মে। এই মুহূর্তে এনজেপির পার্কিং লটটা দেখুন, আর পুরো ভিড় দেখুন শুধু মানুষের। সবাই চলে এসছে প্লেন্স থেকে পাহাড়ে যাবে বলে। 2:45 বাজে, আমরা তাও প্রায় 10 মিনিট মতন হলো এনজেপি থেকে স্টার্ট করে দিয়েছি আমাদের গাড়িতে, কিন্তু জ্যামটা জাস্ট দেখুন সামনে। কখন মিরিক পৌঁছবো বুঝতে পারছি না। এমনি গুগল ম্যাপসে দেখাচ্ছে 57 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা 10 মিনিট মতন লাগবে। তবে ফাইনালি কতক্ষণে গিয়ে পৌঁছবো বুঝতে পারছি না। এদিকে আবার বেশ মেঘ করেছে। দাদা, এদিকে বৃষ্টি হচ্ছে এখন? কালকে হয়েছে, কাল বৃষ্টি হয়েছে। সান্দাকফুতেও আমি ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, অকেশনাল থান্ডারস্টর্মস আছে, বৃষ্টি হচ্ছে সান্দাকফুতেও। এখানেও এই মুহূর্তে বেশ মেঘ করে আছে, কালো হয়ে আছে, হয়তো নামবে বৃষ্টি। আলটিমেটলি জ্যামটা কমছে আস্তে আস্তে, আর আমরা এগোচ্ছি। আমরা এখনো শিলিগুড়ি শহর ছাড়িয়ে বেরোতে পারিনি। পুরো শিলিগুড়ি জ্যাম, একদম পুরো সে কলকাতার মতন জ্যাম হয়ে আছে। একবার দেখুন এই দিকটা।
এই দিকটা একবার দেখুন, পুরো জ্যাম চারিদিক। বুঝতে পারছি না কতক্ষণে বেরোতে পারবো এই জ্যাম ছেড়ে, আর কতক্ষণেই বা মিরিক গিয়ে পৌঁছবো। যা মনে হচ্ছে মিরিক লেকটা হয়তো আমরা দেখতে পারবো, কিন্তু বাদ বাকি জায়গাগুলো দেখতে পাবো না, তার আগেই অন্ধকার হয়ে যাবে। ফাইনালি শহরের গন্ডি ছাড়িয়ে আমরা এবার পাহাড়ের পথে, এই যে রাস্তাটা ওই ডান দিকে চলে গেল, ওই দিক দিয়ে গেলে আপনি রোহিণী হয়ে কার্শিয়ং এর দিকে চলে যাবেন, দিয়ে ঘুম হয়ে দার্জিলিং। আর আমরা এখন স্ট্রেট মিরিকের দিকে চলে যাচ্ছি। আস্তে আস্তে টেম্পারেচার ফল করছে, পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। জানি না আমাদের সান্দাকফু যাওয়াটা কতটা, মানে আমাদের সান্দাকফু যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা কতটা সফল হবে। এভারেস্টের পিক বা আপনার মাকালু, কাঞ্চনজঙ্ঘা কতটা কি দেখতে পাবো জানি না। আমরা যে জায়গাটা এখন ক্রস করছি এই জায়গাটাকে বলে গাড়ি ধোড়া বাজার। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, একটা হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রলোভনেই তো বারবার পাহাড়ে ছুটে আসা গরমে। এনজেপি থেকে মিরিকের ডিস্টেন্স গুগল বলছে অ্যাপ্রক্সিমেটলি 57 কিলোমিটার। তার মানে জ্যাম না থাকলে কিন্তু 2 ঘন্টার বেশি সময় লাগা উচিত নয় এনজেপি থেকে মিরিক পৌঁছতে। আমরা অ্যাপ্রক্সিমেটলি 2:35 নাগাদ এনজেপি থেকে স্টার্ট করেছি। আমরা এখন দুধিয়া ক্রস করছি। এই পাহাড়ের ওপরটা দেখুন, মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিও হচ্ছে জায়গায় জায়গায়। এই গরমের সময় যখন আমরা প্লেন ল্যান্ড থেকে এই পাহাড়ে উঠি তখন মনটা কিন্তু একটা অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। আবার যেদিন ফেরার থাকে সেদিন আমার মনটা বেশ বিষণ্ণ হয়ে যায়। যতই ধকল যাক যাই হোক, আজকে ট্রেন 3 ঘন্টার উপর লেট ছিল, বেশ ধকলই গেছে। তার সত্ত্বেও এই যে আমরা এখন পাহাড়ে উঠছি, একটা বেশ ফিল গুড যাকে বলে, একটা গুড ফিলিং হয়, কিন্তু হচ্ছে সেটা। এইটা বোধহয় সেই গত বছর অক্টোবর মাসে এই জায়গাটা সেই যখন ফ্ল্যাশ ফ্ল্যাট হয়েছিল তখন নষ্ট হয়ে গেছে না এই জায়গার রাস্তাটা। সেই গত বছর পুজোর পর যখন ভয়ঙ্কর দুর্যোগ হলো মিরিকে, তখন এই জায়গাটা পুরো ওয়াশড আউট হয়ে গেছিল, ড্যামেজড হয়ে গেছিল। এখন রিপেয়ারিং এর কাজ চলছে। এই দিকটা দেখুন কি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বালাসোর নদীর জল ফুলে ফেঁপে পুরো ব্রিজটাকে ভেঙে ড্যামেজ করে দিয়েছে। দুধিয়া একটা খুব পপুলার পিকনিক স্পটও। এই দিকটা দেখুন, এখানে সব পিকনিক করে। দুধিয়া হচ্ছে মোরলেস হাফওয়ে বিটুইন শিলিগুড়ি অ্যান্ড মিরিক। তার মানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 27-28 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। আর এখন সময় হচ্ছে বিকেল 4:15 মতন। দুধিয়া ছাড়িয়ে আমরা আবারও এগিয়ে চলেছি মিরিকের পথে, আঁকাবাঁকা পথ ধরে সবুজের মাঝখান দিয়ে। মিরিকের অল্টিটিউড হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4905 ফিট অ্যাবভ দি মিন সি লেভেল। আর মিরিকের মেন অ্যাট্রাকশন বা বলতে পারেন মিরিকের মেন সৌন্দর্য হচ্ছে মিরিক লেক, যেটার অ্যাকচুয়াল অফিসিয়াল নাম হচ্ছে সুমেন্দু লেক। পুরো একটা আলো আঁধারি ভাব হয়ে আছে এদিকটা, চারিদিকে কুয়াশা ছেয়ে আছে, পুরো কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। সন্ধেও হয়ে আসছে, এখন 4:30 বেজে গেল। পাহাড় সবসময় আনসার্টেন। দেখা যাক শেষ পর্যন্ত মিরিক লেক, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা আদৌ কোনোটা যেতে পারি না, কোনোটা যেতে পারি কোনোটা যেতে পারি না, কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কতটা কি হয়। দেখুন একবার চারিদিকটা, অলমোস্ট জিরো ভিজিবিলিটি। 50 মিটারেরও ভিজিবিলিটি নেই, এখন এত কুয়াশা হয়ে আছে।
জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন গয়াবাড়ি টি এস্টেটটা ক্রস করছি। রাস্তার দুধারে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। আমরা মিরিক যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, জাস্ট মিরিক ঢোকার মুখেই। এই জায়গাটা দাঁড়ানোর কারণটা হচ্ছে এখানে একটা আই লাভ মিরিক একটা ফলক আছে, সেইখানে একটা ফটোশুট করবো আর কি আমরা, মানে সোজা কথা দুটো ফটো তুলবো তাই জন্যে। যে জায়গাটায় আই লাভ মিরিক বলে ফলকটা আছে তার পাশে একটা রেস্টুরেন্ট সারা বলে নাম। এখানে এলাম একটাই কারণে, দেখুন ঠিক টয় ট্রেনের আদলে বসার জায়গা করেছে, একদম দার্জিলিং এর টয় ট্রেনের মতন দেখতে। এনজেপিতে গাড়িতে ওঠার সময় এতটাই খিচিবিচি ছিল যে আমাদের গাড়িটাই এবার আপনাদের দেখানো হয়নি তখন। এই আমাদের গাড়ি, এটা আমরা ইনড্রাইভ দিয়ে বুক করেছি অভিষেক জির সঙ্গে। আমাদের বহুদিন আগে থেকে ওনার সাথে বুকিংটা করা আছে, প্রায় মাস দেড়েক আগে বলো। কিন্তু অভিষেক জি কথা রেখেছেন, উনি কিন্তু বুকিং ক্যান্সেল করেননি। আজকে উনি ঠিক টাইমেই ছিলেন। আজকে আমাদের গাড়ি 4 ঘন্টা প্রায় লেট ছিল, তো যাই হোক ওনাকে আমরা সকালেই কনভে করে দিয়েছিলাম। অভিষেক জি আপনার, হ্যাঁ নাম অভিষেক, হ্যাঁ। তো উনি খুবই ভালো, আপনারা এলে এখানে ওনার গাড়ি নিতে পারেন। আমি ওনার নাম্বারটা ওনাকেই বলছি, উনি বলে দিচ্ছেন। একটু নাম্বারটা আপনারা বলুন। নাম্বার হচ্ছে 7479332422। আস্তে আস্তে বলুন। 7479332422। ঠিক আছে, চলুন এবার আমরা এগোই। ঠিক থেকে ভিউ গুলো অসাধারণ। কুয়াশা হয়ে আছে বলে খুব ক্লিয়ার ভিউ আসছে না, কিন্তু তলার চা বাগানগুলো ভারী সুন্দর দেখতে লাগছে। আমরা মিরিক শহরটা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা যে জায়গাটা দিয়ে এখন পাস করছি এটা বেসিক্যালি একটা টি এস্টেট, ফুগুড়ি টি এস্টেট। এখানেও দুদিকে প্রচুর চা বাগান, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। একটু একটু কুয়াশাটা কমেছে, ভিজিবিলিটিটা এখন অনেকটা বেটার, ওয়েদার বেশ কুল। সেই নিচের গরম থেকে এখন আমরা উপরে ন্যাচারাল এসিতে। এগেন উই আর ইন আওয়ার হাই স্পিরিট অফ ট্রাভেলিং ইন দ্য হিলস। এই এরিয়াটায় কিন্তু প্রচুর চা বাগান আছে। আমরা আবার একটা বসতি ক্রস করছি, এই জায়গাটাকে বলে সৌরেনি বাজার। আমরা মিরিকে পৌঁছে গিয়েছি, এবার মিরিক লেকটা দেখবো। মিরিক লেক দেখে আবার এগোবো। চলুন মিরিক লেকটা দেখা যাক। এই প্রথম মিরিক আসি 1994-এ, তখন মিরিক একটা ছোট্ট গ্রাম ছিল। ওই দিকটায় জগজিৎ বলে একটা হোটেল ছিল, আর এছাড়া দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলে তখন একটা খুব ভালো ইউথ হস্টেল ছিল এখানে, আর কিচ্ছু ছিল না। খুব সিরিন ছিল জায়গাটা। এখন তো মিরিক একটা হাসলিং বাসলিং হিল টাউন হয়ে গেছে, এখন ইট ইজ নো মোর আ ভিলেজ। লেকের চারিদিকটা এখন খুব ডেভেলপ করে গেছে, প্রচুর দোকানপাট, রেস্টুরেন্টস, তারপরে আপনার মেমেন্টো শপস, আরো অনেক কিছু। এখানে সুন্দর একটা দেখছি চায়েরও একটা দোকান হয়েছে, চা পাতার, গোল্ডেন টিপস বলে। এই যে গোল্ডেন টিপস বলে এখানে একটা চায়ের দোকান হয়েছে। একদম লেকের সামনেটায় চলে এসেছি। চলুন এবার আপনাদেরকে লেকটা দেখাই। এই ব্রিজটার উপর থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে লেকটার। এই পথে ঘোরাঘুরি যাচ্ছি না, খুব সিরিন মিরিক লেকটা। 2011 সালেও একবার এসেছিলাম, 90-এর দশকে বেশ কয়েকবার এসেছিলাম, খুব ভালো লাগতো তখন। এই চারিদিকটা একবার দেখুন, মিরিক শহরটা, ধাপে ধাপে প্রচুর বাড়ি, আর লেকটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এইটা লেকটার আর এক দিকটা ব্রিজটা থেকে, সত্যি খুব সুন্দর। এবার আবার মনটা বেশ ভরে গেল মিরিক লেকটা দেখে। পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা তো হয় না। এই প্রথম আমাদের আজকে মোমো খাওয়া স্টার্ট হলো মিরিকেই। মিরিক লেক দেখে এখন একটু ইভিনিং স্ন্যাক্সে মোমো খাওয়া হচ্ছে। আমরা মিরিক লেক দেখে মিরিক শহর থেকে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্য মানেভাঞ্জনের উদ্দেশ্যে।
মানেভাঞ্জানে আমাদের একটা প্রপার্টি অলরেডি বুক করা আছে, ভেদাস বলে। এটা আমরা মেক মাই ট্রিপ দিয়ে বুক করেছিলাম। তো যাওয়ার পথে যদি সম্ভব হয়, যদি ডে লাইট থাকে, তাহলে ইচ্ছে আছে গোপালধারা টি এস্টেট আর সীমানা ভিউ পয়েন্টটা একবার করে টাচ করে যাওয়ার। তবে বলতে পারছি না, কারণ সন্ধে হয়ে আসছে, তার মধ্যে ওয়েদারও খুব যে ভালো তা নয়। তো দেখা যাক কতটা কি করা যায়। এইদিকে প্রচুর চা বাগান, যেদিকেই চোখ যাচ্ছে চা বাগানে ভর্তি। তো যাই হোক, আমরা একটা ডিসিশান নিলাম, যেভাবে অন্ধকার হয়ে আসছে আর ওয়েদারও খুব পরিষ্কার নয়, সীমানা ভিউ পয়েন্ট থেকে যা বুঝলাম কোনো ভিউজই পাবো না। তো আমরা ঠিক করলাম যে আর সীমানা ভিউ পয়েন্টটা অন্তত আজকে হচ্ছে না, বা রাদার বলা যেতে পারে এই ট্রিপে হচ্ছে না। এখন আমরা মানেভাঞ্জানের দিকেই ডাইরেক্ট এগিয়ে যাব। তার কারণ হচ্ছে আমাদের আবার কালকে সান্দাকফু যাওয়ার আছে। যত তাড়াতাড়ি আমরা মানেভাঞ্জান থেকে বেরিয়ে গাড়ি বুক করে এগোতে পারবো ততটাই আমাদের লাভ। তাই জন্য আজকে আমরা এবার ডাইরেক্ট মানেভাঞ্জানই চলে যাব। আপনার এই রাস্তাতেই পরে পশুপতি মার্কেট যাওয়ার মোড়টা, মানে যেখান থেকে নেপালের পশুপতি মার্কেট যাওয়া যায়। এটা এখান থেকে আর 2-3 কিলোমিটার ডিস্টেন্স। তো অন্ধকার হয়ে গেছে, তো তাই ওখানে আর হল্ট করব না। এই পশুপতি মার্কেট যাওয়ার জন্য যে মোড়টা, যেখান থেকে পশুপতি মার্কেটে ঢোকে, মানে যেখান দিয়ে নেপালে ঢোকে রাধা, ওই দিক দিয়েও একটা সান্দাকফু যাওয়ার রাস্তা আছে। তো এমনিতে আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, আপনাকে কিন্তু মানেভাঞ্জান থেকে, যেটা আপনার চিত্রে হয়ে, তারপরে আপনার টংলু হয়ে, টুমলিং হয়ে যে রাস্তাটা আপনার মানেভাঞ্জানের দিকে, এই সরি সান্দাকফুর দিকে গেছে, মানে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হয়ে, ওখান দিয়ে কিন্তু আপনার পার্সোনাল গাড়ি নিয়ে অ্যালাউ করবে না। তো যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে যায়, অনেকেই যায়, তারা এই পশুপতি মার্কেটের যে রাস্তাটা, এই দিক দিয়ে গিয়ে নেপাল দিয়ে একটা রাস্তা আছে সান্দাকফু যাওয়ার, তারা সেখান দিয়ে যায়। আর একটা ইনফরমেশন, সান্দাকফু কিন্তু কোনো 4 হুইল ড্রাইভ ছাড়া অন্য গাড়ি যেতে পারবে না। তাই যদি কেউ খুব অ্যাডভেঞ্চারিয়াস হন, যদি যেতে চান, তাহলে কিন্তু আপনাকে এনশিওর করতে হবে ইউ হ্যাভ এ 4 হুইল ড্রাইভ ভেহিকেল। আর রীতিমতো পাহাড়ে চালানোর দক্ষতা না থাকলে কিন্তু ডোন্ট ভেঞ্চার ফর ড্রাইভিং টু সান্দাকফু। এই আমরা এখন পশুপতি ফাটাকটা ক্রস করছি। এই যে এই দিস ইজ দ্য পশুপতি ফাটাক। এই দিকটা হচ্ছে নেপাল। দিনের বেলা হলে, যদি দিনের আলো থাকতো, একটু দাঁড়ানো যেত, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, আমাদেরকেও পৌঁছতে হবে, আবার কাল তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আর নামলাম না। আমরা সীমানা ভিউ পয়েন্টের পর সোজা সুখিয়ার দিকে না গিয়ে না, বাঁ দিকে একটা শর্ট রাস্তা নিলাম। তার কারণ অভিষেকজি বলছেন যে ওই সুখিয়ার দিকে রাস্তাও খুব খারাপ, আর এই দিকটা ডিস্টেন্সটা অনেকটা কম হয়। এই লাস্ট স্ট্রেচটা দেখুন, যেটা সীমানা ভিউ পয়েন্ট থেকে মানেভাঞ্জানের দিকে যাওয়ার, একদম অন্ধকার, তার মধ্যে ফগ হয়ে আছে। কপাল ভালো থাকলে লেপার্ডও দেখতে পাবো, তবে এখনো পাইনি। এখান থেকে আর খুব একটা ডিস্টেন্স নয়। এখান থেকে মানেভাঞ্জান কত দেখাচ্ছে গো? মানে ওই 1 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে। তবে মাঝে মাঝে তো গুগল ম্যাপ একটু গন্ডগোলও করে, পৌঁছলে বুঝতে পারবো। আর এই এবার আমরা মানেভাঞ্জান ঢুকছি। এই ডান দিকে দেখুন আর একটা রাস্তা আসছে, ওই ডান দিকের রাস্তাটা সুখিয়া পুখরির দিক থেকে আসছে। আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি, আমাদের কাছ থেকে গাড়িটা নিয়েছে এনজেপি থেকে মানেভাঞ্জান ভায়া মিরিক 4000 টাকা। আর আমরা যদি ডাইরেক্ট আসতাম, তাহলে মানে ঘুম দিয়ে যদি ডাইরেক্ট আসতাম, তাহলে 3500 টাকা নিত। ফাইনালি সন্ধ্যে 7:15 আমরা মানেভাঞ্জানে আমাদের আজকে যেখানে বুকিং আছে ভেদাস হোমস্টে আমরা এসে পৌঁছালাম। এখন জাস্ট সন্ধ্যে 7:15, কিন্তু পুরো মানেভাঞ্জান শহর বা গ্রাম বলতে পারেন মানেভাঞ্জান শুয়ে পড়েছে। সব বন্ধ, দোকানপাট, বাজার মোরলেস সব ক্লোজড হয়ে গেছে।
কলকাতায় এই সময় লাইফ শুরু হয় আর এখানে মোটামুটি দিন শেষ, ফগি ওয়েদার, বেশ সুন্দর লাগছে কিন্তু আদারওয়াইজ। টেক মাই ট্রিপ দিয়ে আমাদের এই ঘরটা পড়েছে 2715 টাকা, 2 অ্যাডাল্টস 1 চাইল্ড। আর চট করে আপনাদের আমাদের ভেদাসের হোমস্টের আমাদের ঘরের রুম ট্যুর একটা দিয়ে দিই। এই হচ্ছে ঘরটা, তলার পোর্শনটা উড প্যানেলিং করা আছে। এখানে একটা ডাবল বেড আছে, তবে 3 জন আরামসে শুতে পারবে। মিসেসের শরীরটা একটু খারাপই, বেশ ধকল গেছে আর সারাদিন একটু রেস্ট নিচ্ছে। এইদিকে একটা আপনার ড্রেসিং টেবিল আছে উইথ মিরর। এইদিকে আর একটা সিঙ্গেল বেড আছে, মেয়েও বিধ্বস্ত, ও একটু শুয়েছে। এখানে একটা বসার একটা বেতের একটা চেয়ার আছে, এখানে একটা বেড সাইড টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, দাঁড়ান, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ইজ কোয়াইট গুড, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, বেসিন আছে, ভেরি নিট অ্যান্ড ক্লিন, অল দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। তো এই হচ্ছে এখানকার ঘরের ডিটেলস। আর বাহ, দেওয়ালে একটা খুব সুন্দর রেড পান্ডার ছবি দেওয়া আছে। ইফ উই আর লাকি উই উইল বি এবল টু সাইড এ রেড পান্ডা। এখন সময় হচ্ছে রাত্রি 8:30। আমাদের হোস্ট মন্দিরাদি আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে 8:30টার মধ্যে যেন ডিনার করতে চলে আসি। এই ডিনার উনি সার্ভ করে দিয়েছেন। আমার মিসেস ডিনারটা এবার পাতে পাতে বাড়ছে। এটা আক্ষরিক অর্থে একটা হোমস্টে। এই 3 তলাতে হোস্ট এবং তার ফ্যামিলি থাকে। আর একটা ইনফরমেশান আপনাদের শেয়ার করে রাখি, আমার ছেলের জন্য অ্যাডিশনাল 500 টাকা দিতে লেগেছে, যেহেতু আমরা 2 অ্যাডাল্টস 1 চাইল্ডের বুকিং ছিল। আর আমাদের ডিনারটা পড়েছে আপনার 200 টাকা করে। তো এই হচ্ছে আমাদের ব্যান্ডেল থেকে রওনা দিয়ে মিরিক হয়ে মানেভাঞ্জন অবধি ট্র্যাভেল এবং সাইট সিইংয়ের গল্প। এই ভিডিওটা আর বড় করছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আমাদের এন্টায়ার সান্দাকফু, মানেভাঞ্জন থেকে সান্দাকফুর গল্পটা নিয়ে আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ।